ভারতের মিডিয়াগুলোতে একটা খবর দেখা যাচ্ছে বেশ ভাইরাল হয়ে গেছে। সেটা কি, কলকাতায় উমর বলে এক লোককে জঙ্গি সন্দেহে পুলিশ গ্রেপ্তার করছে। তার বিরুদ্ধে অভিযোগ সে ভারতের বিরুদ্ধে জঙ্গি হামলা করার জন্য পাকিস্তান ওই যে আইএসআই আছে না, ওদের সাথে যোগসাজশ করছিল এবং তার প্রমাণস্বরূপ যেটা নাকি পুলিশ বলছে ওই হোয়াটসঅ্যাপের যে ওটিপি নাম্বার এইটা পাকিস্তানের লোকদের, মানে যারা নাকি আইএসআই এর সাথে জড়িত, তাদের সাথে শেয়ার করতো। আমরা তো সবাই জানি যে হোয়াটসঅ্যাপে যদি একটা অ্যাকাউন্ট খুলতে হয়, ধরেন ভারতীয় একটা সিমে যদি অ্যাকাউন্ট খুলতে হয়, তো যখন আপনি হোয়াটসঅ্যাপে লগ ইন করতে যাবেন, তখন তো যে নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ খুলবেন সেখানে তো একটা ওটিপি দেয়, তাই না? এখন পাকিস্তানে বসে যদি ওই ওটিপিটা পেয়ে যায়, তাহলে পাকিস্তানের সেই লোক কিন্তু ভারতীয় সিম নাম্বার দিয়েই কিন্তু হোয়াটসঅ্যাপ চালাতে পারে। যেমন ভারতের এই কোনো একটা নাম্বারে, মানে সিম কার্ডের নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ খুললে আপনি কিন্তু সারা পৃথিবীর যে কোনো জায়গাতে গিয়ে ওই হোয়াটসঅ্যাপটাই ব্যবহার করতে পারবেন, এবং যাকে আপনি কল দিবেন সে দেখবে যে আপনার নাম্বারটা কিন্তু ভারতীয়, যদিও হয়তো আপনি আমেরিকা থেকে হোয়াটসঅ্যাপে আপনি তাকে ফোন করছেন। তো উমরের কাছ থেকে এই ধরনের তথ্য পাওয়া গেছে এবং সে বেসিক্যালি এই কাজটাই করছে নাকি। আইএসআই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, যাদের একমাত্র মিশন হলো ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, ভারতের মধ্যে জঙ্গি ঢুকানো, তারপরে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলা টামলা এগুলা করা, অর্থাৎ ভারতের অর্থনৈতিক উন্নতি একদিকে যেমন ব্যাহত করা, তেমনি ভারতের বিভিন্ন রাজ্যগুলাতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে উস্কে দেওয়া। এবং এই কাজগুলো করতে গেলে তো তাদের অনেক পয়সা কড়ি খরচ হয়, তাই না? এইগুলো করতে গিয়ে কিন্তু আজকে পাকিস্তান ভিখারি এ রাষ্ট্রে পরিণত হয়ে গেছে, কিন্তু খাসলত যায় নাই, খাসলত কিন্তু যায় না। তারা ওই যে একবার শুনছিলাম যে যখন ভুট্টো তাদের দেশের প্রধানমন্ত্রী ছিল, তো তখন ওই পারমাণবিক অস্ত্র বানানোর জন্য ভুট্টো বলছিল যে দরকারে আমরা ঘাস খেয়ে থাকবো, তারপরেও পারমাণবিক বোমা আমাদেরকে বানাতে হবে। তো পরবর্তীতে তারা বানিয়েছে। এখন পাকিস্তানের সরকার মনে হয় যে ওই করছে, পণ করেছে, দরকারে তারা ভিখারি হয়ে ভিক্ষা করে বেড়াবে এবং ঘাস খাবে, তারপরেও ভারতের বিরুদ্ধে সারাক্ষণ ষড়যন্ত্র তাদেরকে করে যেতে হবে। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে পাকিস্তান রাষ্ট্রটা তখন থেকেই আস্তে আস্তে ভিখারি এ রাষ্ট্রের দিকে ধাবিত হয়েছে। যখন এই ভারত পাকিস্তানকে আগে একটা স্পেশালভাবে, মানে সবচেয়ে সুবিধাপ্রাপ্ত বাণিজ্যিক অংশীদার হিসেবে ট্রিট করতো, আরও বেশ কিছু বছর আগে এই ধরনের বিষয়টা ছিল, স্ট্যাটাস ছিল, তো ভারত একটা পর্যায়ে বিরক্ত হয়ে ওই স্ট্যাটাস বাতিল করে দিয়েছে। ওই স্ট্যাটাসের আগ পর্যন্ত পাকিস্তানের যে বাজেট বা তাদের অর্থনৈতিক উন্নতি, মানুষের জীবনযাত্রা, এগুলো কিন্তু বেশ ভালোই ছিল। ওই স্ট্যাটাস যখনই বাতিল হয়ে গেছে, ঠিক তখনই আমরা খেয়াল করি যে পাকিস্তানের অর্থনীতির অবগতি হতে থাকে, একেবারে নিম্নগতি হতে থাকে, আস্তে আস্তে এখন পুরো একটা ফেইল্ড স্টেট বা ব্যাংকক্রাফট স্টেট এরকম হয়ে গেছে। কিন্তু তাতেও কিছু যায় না, ওই যে ঘাস খেয়ে হলেও ভারতের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করবে। এবং পাকিস্তানের একটা সুবিধা আছে, সেটা হলো তারা ভারতে তাদের সহযোগী পেয়ে যায় একেবারে খুব ইজিলি, অনেক সহযোগী তারা পেয়ে যায়। আমার মনে হয় যে ভারতের এই যে পাকিস্তানে এত সহযোগী পায় না, অত সহজে পায় বলে আমার মনে হয় না, যতটা নাকি পাকিস্তানের আইএসআই এই ভারতে পায়। এবং একবার তো অজিত ডোভাল দেখছিলাম, উনি বলছিলেন যে আইএসআইয়ের যত এজেন্ট এই ভারতে আছে তার অধিকাংশ নাকি হিন্দু। অদ্ভুত ব্যাপার না? হিন্দুরা আইএসআইয়ের এজেন্ট হয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার নিজে মাতৃভূমির পণ মারার জন্যে তারা কিন্তু আছে। কারণটা সহজে বোধগম্য, টাকা পায়, ক্যাশ টাকা পায়, অতএব এখানে তার নিজের মাতৃভূমিকে রক্ষা করাটা এগুলো তার দায়িত্বের মধ্যে তখন আর পড়েন। অর্থাৎ অজিত ডোভালের বক্তব্য যেটা, সেটা বিশ্লেষণ করলে বোঝা যায় যে হিন্দুদের আসলে বেসিক্যালি অত দেশপ্রেম নাই, এবং খুব দ্রুতই তাদেরকে আসলে কেনা যায়, টাকা দিয়ে কেনা যায়, তাই না? তা না হলে পাকিস্তানের আইএসআইয়ের এজেন্ট ভারতের হিন্দুরা হবে, এটা কীভাবে মানে আর ব্যাখ্যা করা যায়? যাই হোক, যে ঘটনাটা ভাইরাল সেটা হলো যে উমর বলে একটা লোক, যার বাড়ি নাকি অরিজিনালি
মালদা আর কি। তো সে কলকাতায় কিন্তু ওই যে শ্রমিকের কাজ করতো এবং এই শ্রমিকের কাজ করতো আর তলে তলে ওই কাজগুলো করতো, অর্থাৎ আইএসআইয়ের পক্ষ হয়ে এই কাজগুলো করতো। এখন আধুনিক যুগে কে কোথায় কার সাথে মিটিং করে, সিটিং করে, কার সাথে গোপনে যোগাযোগ করে অনলাইনের যুগে, আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে আমি কার সাথে কি যোগাযোগটা করলাম এইটা কি গোয়েন্দারা জানবে নাকি। আসলে গোয়েন্দারা যদি আমার উপরে নজর ফেলে বা গোয়েন্দারা যদি মনে করে যে আসলে কারা কারা তার দেশের জন্য ক্ষতিকর ষড়যন্ত্র করছে, তাদের ওই অ্যাপারেটাসও আছে, ওই টুলসও আছে যেগুলা দিয়ে তারা ঠিকই পরীক্ষা নিরীক্ষা করে ইনভেস্টিগেশন করে কিন্তু বের করে ফেলতে পারে। তা যদি না হয় তাহলে এই উমর সে যে ভারতের আইএসআইয়ের এজেন্টের কাছে হোয়াটসঅ্যাপের ওটিপি বিনিময় করতো, এটা কিভাবে পুলিশ আবিষ্কার করলো। এখন স্বাভাবিকভাবে সাংবাদিকরা সেই মালদা সেখানে গেছে, গিয়ে উমরের যে পরিবার, মা বাবা, তাদের কাছে গেছে যে আলাপ মানে সাক্ষাৎকার নিচ্ছে যে আপনার ছেলে এরকম জঙ্গিবাদে ধরা পড়ছে, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পাকিস্তানের সাথে যোগসাজশ করে ভারতকে ধ্বংস করার কাজে লিপ্ত। তো স্বাভাবিকভাবে তার মা বাবাকে কি আর জানিয়ে সেইটা করতো? ওমর কি আর তার মা বাবাকে জানাতো না কি যে আমি এই কাজ করি? না, অবশ্যই জানাতো না। তার মা বাবা তো চিন্তা করতো ওমর তো সহজ সরল একজন মানুষ, কাজ করতে গেছে, অত লেখাপড়াও হয়তো করে নাই, কাজ কাম করে, সে কি আর এই ধরনের জঙ্গিবাদে যুক্ত হবে? অতএব তারা তো বিশ্বাস করবেই না। এবং অতঃপর তাদের মনে হবে এটা বোধহয় ভারত সরকার মানে ভারতের পুলিশ ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেপ্তার করছে, তাই না? এবং সেটাই কিন্তু তারা বলছে। এ ঘটনা আমরা অতীতে অনেক দেখছি যে বাংলাদেশ থেকে যাওয়া কিছু পোলাপন যে আমেরিকাতে নানা রকম জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়ে অনেক কিছু করার চেষ্টা করছেন এবং পরবর্তীতে তাদেরকে ধরা হয়েছে। এবং তখন তাদের মা বাবাও কিন্তু বলেছে না না না, আমার ছেলে তো শান্তশিষ্ট স্বভাবের, তাকে আমেরিকায় পাঠিয়েছি পড়াশুনো করার জন্যে। আমেরিকার সিআইএ বা এফবিআই মনে হয় ষড়যন্ত্র করে তাদেরকে ধরছে। হ্যাঁ, এটাই হয় আর কি, যখন ধরা পড়ে তখন ও হয়ে যায় ফেরেশতা তার মা বাবার কাছে। তার মা বাবা তো অবশ্যই মনে করবে যে মানে তাদের ছেলে ফেলে কোনো কিছুর সাথে জড়িত না, তাই না? কিন্তু আসলে তো জড়িত। তারা যে এই সমস্ত কর্মকাণ্ড করে এগুলো তো আর তার মা বাবাকে জানায় না। এবং বাংলাদেশেও আমরা অনেক ক্ষেত্রে এরকম দেখেছি যারা এরকম জেএমবি জঙ্গি টঙ্গি একসময় ধরা পড়তো, তার মা বাবাও বলতো যে না, ও তো না 5 ওয়াক্ত নামাজ পড়ে, কারোর দিকে চোখ তুলে তাকায় না, ঘরের মধ্যে থাকে একা একা। এবং এইগুলো দেখে তার মা বাবা বলে ওর মতো ভদ্র একটা ছেলে আর হতেই পারে না, ওকে জঙ্গিবাদে জড়িত হতে পারে না। আরে ভাই, এ যে একা একা থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আর একা একা থাকে, আরে ভাই এটাই তো একজন ব্যক্তি ডেডিকেটেড, যে কি বলা যায়, ফান্ডামেন্টালিস্ট আইডিওলজিতে যে ভীষণভাবে আকৃষ্ট হয়ে গেছে, তারই একটা অন্যতম নমুনা না? তো যাই হোক, এখন ভারতের পুলিশ দেখা যাক কী করে। বাট এটা তো বেশ ভালোই চতুর্দিকে ছড়িয়ে গেছে। এবং ওই যে অজিত ডোভালের বক্তব্য, আইএসআইয়ের এজেন্ট ভারতে অধিকাংশ হিন্দু, এবং সেখানে মুসলমানরা তো থাকবেই, তাই না? এখন এই সমস্ত ছেলেপেলে এরা ভারতে থাকবে, ভারতের খাবে, ভারতে সব কিছু করবে, আবার সেই দেশেরই ধ্বংস কামনা করবে। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত মানসিকতা। তবে হ্যাঁ, এ তো যাই হোক মুসলিম হিসেবে সে হয়তো আইডিওলজিক্যালি সে এটা করতেছিল, কিন্তু যে সমস্ত হিন্দুরা এই আইএসআইয়ের এজেন্ট হয় তারা আসলে কি? ধন্যবাদ।